কলেজে পড়তে পড়তে তো ভালোবাসা হয়, তোমার তো পুরো জীবনটা পড়েছিল। তুমি তখনই কেন বিয়ে, মানে তুমি বাড়ির লোককে বলতে পারতে, অন্তত তোমার দাদা ভাই বোনদের বলতে পারতে, ওরা তো ছিল। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না শ্যামলী। তুমি কি জানো তখন বাড়িতে কি পরিস্থিতি ছিল? আমি যখন শিওর হয়ে যে আমি সৌনককে ভালোবাসি, তখন দাদা ভাই অলরেডি নিজের ভালোবাসার কথা বাড়িতে জানিয়ে দিয়েছে। মা প্রচন্ড রিঅ্যাক্ট করেছে, বাড়িতে তুমুল অশান্তি চলছে। দাদা ভাই বাড়ি ছেড়ে বিদেশে চলে যাবে বলে ডিসাইড করে নিয়েছে। তখন আমি কি করে বলতাম, কাকেই বা বলতাম? দিদি ভাই, তুমি তো একবার আমাকে বলতে পারতে। আমি ভয় পেয়ে গেছিলাম ডাম্মি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যদি দাদা ভাইয়ের মতো আমায়ও আমার ভালোবাসা হারাতে হতো, যদি বাড়ির চাপে পড়ে সৌনক আর আমার সম্পর্কটা ভেঙে যেত, যদি সৌনক আমাকে ভুল বুঝতো, আমি ভয় পেয়ে গেছিলাম ডাম্মি। আমি সৌনককে হারানো কিছুতেই অ্যাফোর্ড করতে পারতাম না। আমি ওকে ছাড়া কিছুতেই থাকতে পারতাম না। তাই জন্যই আমরা ডিসাইড করি যে আমরা বিয়ে করে নেব। এরপরে কি হবে সৌনক? আমরা সংসার বাঁধবো হইনি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি তো চাকরি ইন্টারভিউগুলো দিচ্ছি, আর কয়েকটা মাস টিউশনের টাকা তো চলেই যাবে। আমরা অনেক অনেক দূরে চলে যাব। আজ রাত 9টা নাগাদ আমাদের বাস স্ট্যান্ডে এসে দাঁড়াস। আসবি তো রোহিণী? আসবি তো? আসবো, আমি আসবো সৌনক। আমি তোর জন্য সব করতে পারি। আমি যে তোকে ভালোবাসি, আমি আসবো। সেদিন বাস স্ট্যান্ডে গিয়ে আমি অপেক্ষা করলাম, সৌনক এলো না। মনে পড়েছে, তুই কলেজ এক্সকারশন বলে বেরিয়েছিলিস, তারপর মাঝরাতে বিধ্বস্ত অবস্থায় ফিরে এসেছিলিস। তার মানে সেদিনই তুই। তারপর কি হলো? আর কথা হয়নি, দেখা হয়নি? না, যেদিন আমাদের চলে যাওয়ার কথা ছিল সেদিন থেকে সৌনকের ফোন সুইচড অফ। আর সেদিন থেকে আজ 5 বছর হয়ে গেছে। ওর সাথে আমার কোনো যোগাযোগই হয়নি। প্রতীকের কাছেও কোনো খবর নেই। হসপিটাল, থানা, মর্গ, কোথায় না কোথায় খুঁজেছি ওকে, কিন্তু কোথাও পেলাম না। তারপর যখন ওই আশ্রমে গেলাম প্রতীকের সাথে, ওখানে গিয়ে জানতে পারলাম যে ওর সমস্ত ঠিকানা সবকিছুই ভুয়ো ছিল। সৌনক আমাকে এইভাবে ঠকালো, আমাকে মিথ্যে কথা বললো। কেন মিথ্যে কথা বললো? নাকি মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিল? ভাগ্যিস মিথ্যেটা বলেছিল, নইলে কিঞ্জলের মতো তো আমি তোকেও হারাতাম রোহিণী। ছোটবেলা থেকে এত লেখাপড়া শিখে এটা এটা কি ধরনের চয়েস তোদের? জোড়াবাড়ির মান, সম্মান, মর্যাদা, ক্লাস, কালচার, এত ভ্যালুজ আমি তোদের মধ্যে ইনস্টিল করেছি। এখন তো দেখছি সবকিছু বেকার, বৃথা। কিচ্ছু ঢোকেনি তোদের মধ্যে। আমি তোদের কিছু শেখাতেই পারিনি। ভালো ভালো স্কুল কলেজে পড়েছিস, ভালো ভালো জায়গায় গেছিস, ভালো ভালো মানুষদের সাথে মিশেছিস, তবুও এত বড় ভুল হয় কি করে রোহিণী? উত্তর দে আমাকে।
এই জন্যই বলতে পারিনি, কারণ আমি তো জানতাম তুমি মেনে নেবে না। বাড়ির সবার সামনে আমাকে হিউমিলিয়েট করবে, আমার ভালোবাসাকে হিউমিলিয়েট করবে। সব দোষ তো এখন আমার, তাই না? আর তোমার ভালোবাসা তো তোমাকে অনেক সম্মান দিয়েছে। সঠিক সময় পালিয়ে গেছে তোমার ভালোবাসা। এখন এই সব কিছুর জন্য তোমাদের মা দায়ী না? মা তোমাদের একমাত্র শত্রু, তাই তো? মামনি প্লিজ। ব্রো তোমাকে কিচ্ছু বলেনি, তোমাকে অ্যাকিউজ করেনিও, ওই পুরো পরিস্থিতিটাকে অ্যাকিউজ করছে। প্লিজ ওকে একটু বোঝার চেষ্টা করো, অবস্থা দেখো, যন্ত্রণাগুলো বোঝো একটু মামনি প্লিজ। ইস, আরে রোহিণী দিদির মতো মানুষকে কেউ এতটা কষ্ট দিতে পারে? কিন্তু কেন হলো এমনটা? রোহিণী, আমি বলছি এটা একটা অ্যাক্সিডেন্ট। আর যেভাবে তোদের বিয়েটা হয়েছে ওটা তো বিয়ে বলে গ্রাহ্যই হয় না। তুই একটা ঠগের পাল্লায় পড়তিস, ভগবান তোকে রক্ষা করেছে। শোন না মা, আমার না পুরো ঘটনাটা শোনার পর না খুব নিশ্চিন্ত লাগছে। আমি তোকে বলছি তুই প্রতীককে বিয়ে করে আবার নতুন করে জীবনটা শুরু কর। ব্রো বাবা কিন্তু একদম ঠিক কথা বলছে। সবাই চায় নিজের জীবনটা নতুন করে শুরু করতে, যা হচ্ছে সব ভুলে যা, নতুন ভাবে শুরু কর। না, সৌনক আমাকে কেন ঠকালো? কেন সেদিন ও আমাকে নিতে আসেনি? কেন আমাকে মিথ্যে কথা বললো? এই সমস্ত কিছুর উত্তর চাই আমার। আর যতদিন না আমি উত্তর পাবো আমি বিয়ে করবো না। তার জন্য যদি আমাকে সারাটা জীবন কষ্ট পেতে হয় আমি পাবো, কিন্তু আমি বিয়ে করবো না। তোমাদের যদি তাতে অসুবিধা হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু এইসব কিছুর উত্তর আমার চাই। উত্তর আমার চাই, উত্তর চাই আমার। রোহিণী, মা হিসেবে ব্যর্থ আমি আমার একটা ছেলে মেয়েকেও মানুষ করতে পারিনি ঠিক করে। আমার সব ছেলে মেয়েদের জীবন কেন এভাবে তছনছ হয়ে যাচ্ছে? আমার সাথে কেন এরকম হচ্ছে? আমি কি হলো? মামনি সাবধানে। কি হলো? বালিশটাতে সাবধানে। অপরাজিতা, মাথাটা ঠিক কর। অপরাজিতা, অপরাজিতা। না আপনি যাবেন না প্লিজ। মামনি যদি আপনাকে দেখে আবার প্রেশার ফল করবে, প্লিজ। আই এম সরি। আবার একটা এত বড় অশান্তি এই বাড়িতে। না না না, আমাকে এর উপায় খুঁজে বের করতেই হবে। রোহিণী দিদির সঙ্গে আমায় কথা বলতে হবে। কেন করলে শ্যামলী? তুমি সবটা জানতে পেরে গেছিলে, তাই না? তুমি সবাইকে দিয়ে এই নাটকটা করিয়েছ কেন? সবটা যখন জানতেই পেরে গেছিলে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। তুমি বলতে রোহিণী দিদি, স্যার তো এসেছিলেন তোমার সাথে কথা বলতে। বলেছো কিছু? আমাকেও এড়িয়ে যেতে আর নিজে মনে মনে কষ্ট পেয়ে দগ্ধে দগ্ধে মরতে। কম কষ্ট পেলে বলো? আমার কষ্ট নিয়ে তো আমি কাউকে ভাবতে বলিনি। তা বললে হয়? আমার চোখের সামনে আমার বোনটা কষ্ট পাবে আর আমি চুপ করে বসে দেখবো, তা হয়? তা চুপ করে না বসে থেকে তুমি যেটা করলে তাতে কি কষ্ট কমলো? উল্টে তো আরো বেড়ে গেল। এতদিন কেউ কিছু জানতো না, আমি নিজের মতো করে মানিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন যে সবাই জেনে গেল, এখন তো আর কেউ আমাকে রেয়াত করবে না। এই ইনসিডেন্টটাকে ভোলার জন্য আমাকে ফোর্স করবে।
ইমোশনালি ব্ল্যাকমেল করবে। আমি আমি কি করে সবটা সামলাবো? তাই যদি কেউ করে রোহিণী দিদি, তাহলে তো ভুল করবে না, তাই না? ওই সৌনক দাদাকে তোমার ভুলে যাওয়াই উচিত। ওই মানুষটা তোমাকে ঠকিয়েছে রোহিণী দিদি, আর তাকে মনে করে তুমি কষ্ট পাচ্ছ। তুমি তার জন্য 5 বছর ধরে অপেক্ষা করছো কেন? নিজের জীবনটা কেন নষ্ট করছো রোহিণী দিদি? কিসের জন্য নষ্ট করছো? ভুলে যেতে তো আমি পারি না শ্যামলী। কি করে ভুলবো? সৌনক আমাকে ঠকিয়েছে, এটা আমি কি করে ভুলবো? সৌনক না আমার মন জয় করে নিয়েছিল। ওর চরিত্র, ওর গুণ আমায় ওকে ভালোবাসতে বাধ্য করেছিল। আমি মানুষ চিনতে এতটা ভুল করলাম। যেই সৌনক আমাদের এতদিনের বন্ধুত্বের পরেও কোনোদিনও আমার থেকে কোনো ফেভার নেয়নি, কোনোদিনও ওর প্রতি আমার দুর্বলতার সুযোগ নেয়নি, সেই সৌনক বিয়ের পরে আমার দায়িত্ব নেবে না বলে পালিয়ে গেল। এর উত্তর তো আমার চাই। কি করে পাবে সেই উত্তর? জানি না, আমি জানি না, কিন্তু উত্তর তো আমাকে পেতেই হবে। সৌনক যদি কোনোদিনও ফিরেও আসে, আমি ওকে অ্যাকসেপ্ট করবো কিনা আমি সেটাও জানি না, কিন্তু উত্তর তো আমাকে পেতেই হবে শ্যামলী। তার জন্য যদি আমাকে গোটা জীবন অপেক্ষা করতে হয় আমি করব, কিন্তু এর উত্তর তো আমাকে পেতেই হবে। এর উত্তর আমাকে পেতেই হবে। কাঁদো রোহিণী, আজ কাঁদো। কতদিন ধরে এই কান্নাটা বুকে জমিয়ে রেখেছিলে গো? যত জমা কষ্ট আছে বের করে দাও। রোহিণী দিদি, তোমার এই চোখের জল, তোমার এই কষ্ট, তোমার এই ত্যাগ আমি বিফলে যেতে দেব না। ওই মানুষটাকে আমি তোমার সামনে এনে দাঁড় করাবই, কথা দিলাম আমি। কেন আমাকে এই মিথ্যে যদি সৌনককে তুমি ফিরিয়ে আনতে পারো, তাহলে আজ সবার সামনে যে কথাটা বলে তুমি অপরাধটা করেছো, তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দেবো। পারবো রোহিণী দিদি, আমি পারবো। শুধু আমাকে একটু সময় দিও। আমি আসি। এ কি অভিশাপ লাগলো আমাদের বাড়িতে? কিঞ্জল হারিয়ে গেল, আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল। ভেবেছিলাম যে রোহিণীর জীবনটা অন্তত সুন্দর হবে, ওর একটা মিষ্টি সংসার হবে। ওর জীবনেও এত বড় ঝড় এসে সবটা তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। আমাদের এই সুন্দর পারিবারিক ছবির পেছনে যে এত অন্ধকার জমেছিল, কিছু ভাবতেই পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না আমি। স্যার, স্যার, ম্যাডাম কেমন আছেন? ঠিক আছে, এখন ডক্টর ওষুধ দিয়েছে। আসলে
প্রেশারের প্রবলেম আছে তো, একটু স্ট্রেস হলেই সেটা ইনক্রিজ করে যায়। এনিওয়ে, যাই হোক, কি বলবেন বলুন। হ্যাঁ স্যার, বলতে এসেছি যে আপনি একটু রোহিণী দিদিকে সময় দিন, ওর পাশে থাকুন, ওকে আগলে রাখুন। অন্তত যতদিন না পর্যন্ত সৌনক দাদাকে আমি রোহিণী দিদির সামনে এনে দাঁড় করাতে পারছি ততদিন পর্যন্ত। শ্যামলী, কি মানে সৌনককে নিয়ে আসবেন মানে কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, নিয়ে আসবো আমি রোহিণী দিদিকে কথা দিয়েছি, সৌনক দাদাকে ওর সামনে এনে দাঁড় করাবো। অন্তত একবারের জন্য জীবনের হিসেব নিকেশগুলো ঝালিয়ে নেওয়ার দরকার, খুব দরকার। তারপর রোহিণী দিদি যেটা ঠিক করবে সেটাই করবে। আপনার মাথা খারাপ হয়ে গেছে শ্যামলী? আপনি কি বলছেন এই সমস্ত কথাবার্তা? আরে শ্যামলী, রোহিণী পাগলামি করছে। একটা ছেলের জন্য কেউ নিজের জীবন নষ্ট করে নাকি শ্যামলী? পাগলাম হবে হয়তো, কিন্তু আসলে মাথার উপর সিঁদুর উঠে গেছে তো। এই সিঁদুরটা না বড্ড গন্ডগোলের জিনিস স্যার, বড্ড গন্ডগোলের জিনিস। একবার মাথার উপর উঠে গেলে পুরো জীবনটার সঙ্গে জড়িয়ে যায়। তখন একটা মেয়ে ওই সিঁদুর মুছে দিয়ে, ওই সিঁদুর ছেড়ে ফেলে কি করে নিজের জীবনটাকে চালাবে বুঝেই উঠতে পারে না। পুরো পৃথিবীটা টালমাটাল হয়ে যায়। এই দেখুন না, দেখুন না রোহিণী দিদি সে কবে একবার বিশ্বাস করে মাথায় সিঁদুর দিয়েছে, ব্যাস পুরো অস্তিত্বের সঙ্গে এই সিঁদুরটা জড়িয়ে গেছে। এই সিঁদুরটা পরার পরেও কেন ঘর বাঁধতে পারলো না, সেই উত্তরটা না পেলে রোহিণী দিদি ভবিষ্যতে এগিয়ে যাবে কি করে, অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবে কি করে? স্যার, আপনি সবসময় আমায় বলেন না পিছুটা এড়িয়ে এগিয়ে যাওয়ার কথা, সেটা অতটা সহজ হয় না স্যার, অতটা সহজ নয়, সহজ নয়। আমিও যে আপনার সিঁদুর কেড়ে নেওয়ার পথে এগিয়ে চলেছি শ্যামলী। আমি বুঝতে পারছি কোন জায়গা থেকে আপনি রোহিণীর সঙ্গে এতটা রিলেট করছেন। আমার যে কিছু করার নেই শ্যামলী, আমি হচ্ছে খুব অসহায়। কি ভাবছেন স্যার? ভাবছি না, কিছু না। কিন্তু শ্যামলী, রোহিণীর কথা শুনে তো মনে হচ্ছে না যে এই ছেলেটার কোনো অস্তিত্বও আছে। তাহলে কোথায় খুঁজবেন তাকে, কি করে খুঁজে পাবেন? আমি জানি স্যার কাজটা খুব কঠিন, আমি যে বাজিটা ধরেছি সেটা জেতা খুব মুশকিল, কিন্তু তবুও এই পরিবারের জন্য আমি একবার চেষ্টা করব স্যার, জান লড়িয়ে আমি চেষ্টা করব। মহেশ্বরের নামে যে সর্বস্ব দিয়ে আমি লড়াইটা করতে চাই স্যার। আগে থেকে হেরে গেলে চলবে না, হারবো না, আমি কিছুতেই হারবো না। কিন্তু শ্যামলী, আপনি কোত্থেকে শুরু করবেন? স্যার, স্যার আপনি একবার কাল সকালবেলা প্রতীক দাদাকে বাড়িতে ডাকবেন, দয়া করে একবার ডাকবেন। আমি একবার কথা বলতে চাই, ভালো করে কথা বললে হতেই পারে যে আমি সেখান থেকে কোনো সূত্র পেতে পারি। একবার ডাকুন না স্যার, দয়া করে। এত বিশ্বাস এই পরিবারের জন্য এতটা ভাবেন উনি? যে কোনো অন্য মানুষ হলেই তো সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়ে কবে চলে যেত, কিন্তু আমার বোনের জন্য এতটা এফর্ট নিচ্ছেন। স্যার বলবেন তো? অফকোর্স শ্যামলী, আমি বলবো, থাকবো আমি আপনার পাশে। আমি আপনার সাথে একসাথে মিলে সৌনককে খুঁজবো। আমি জানি না শ্যামলী, আপনি এত মনের জোর কোত্থেকে পান। কিন্তু আপনার এই মনের জোর আমাকে শক্তি দেয়। আমি নিজেও হয়তো আমার বোনের জন্য এইভাবে ভাবতে পারতাম না যেভাবে আপনি ভাবছেন। আজকে আরো একবার আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম।
আপনি আমার পাশে থাকবেন তার জন্য আমি ধন্য স্যার। আপনি তাহলে এক্ষুনি একবার প্রতীক দাদাকে ফোন করুন, আর আমি রোহিণীর দিকে গিয়ে বলি কাল যেন বাড়িতে থাকে। আসি স্যার। হ্যালো প্রতীক, রোহিণীর কাছ থেকে সবটা জানতে পেরেছি আমরা। কালকে একবার আমাদের বাড়িতে আসবে প্লিজ। সত্যি কি যে বলি, দুটো দিনের জন্য বাবার বাড়ি গেলাম, ফিরে এসে শুনি রোহিণীর এ সমস্ত ঘটনা। কি বলি বলতো? সেই আমিও তো ইভেন্টের কাজে ব্যস্ত ছিলাম, তো ভাবতেই পারছি না এরকম একটা ঘটনা। ইস, কত বেলা হয়ে গেল। হ্যাঁ রে, ব্রেকফাস্টে কি করেছিস? সে আমরা দেখে নিচ্ছি, তুমি কেন নামলে? শরীরটা ভালো নেই। এখন আমি ঠিক আছি। তুমি না কথা শুনবে না, দাঁড়াও একটা জুস টুস কিছু আনছি। আন্টি, প্রতীক, তুই এসেছিস হঠাৎ? আরে অনিতা ফোন করেছিল, বললো কি দরকার আছে। হ্যাঁ এই তো প্রতীক, তুমি এসে গেছো। তুমি এক কাজ করো, তুমি রোয়ের ঘরে যাও। ওকে। আসছি আমি, আসছি। শ্যামলী, শ্যামলী, এই তো আসো। কি ব্যাপার বলতো অনেক, তুই প্রতীককে হঠাৎ ডেকে পাঠিয়েছিস? হ্যাঁ, কারণ ওই রোহিণী আর সৌনকের ব্যাপারে কিছু কথা আছে আমার সাথে। শ্যামলী আসো। ওকে কিসের দরকার আবার? কারণ মামুনি, শ্যামলী বিশ্বাস করে রোহিণীকে কথা দিয়েছে যে সৌনককে উনি ফিরিয়ে আনবেন। আমি জানি না আদতেও কি হবে, কিন্তু আমি রোয়ের মুখে একটা অদ্ভুত চমক দেখতে পেয়েছি, একটা পজিটিভ ভাইব দেখতে পেয়েছি। মামুনি, রো আবার নতুন করে আশা করছে। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্কটা সরিয়ে দিই, বিশ্বাস করি, দেখি না সৌনককে ফিরিয়ে আনতে পারি কিনা, দেখা যাক। তুই এখনো কেন ওর কথায় নাচছিস? তোদের ডিভোর্স হবে অনেক, কেন এখনো? মামুনি, এটা রোয়ের লাইফের ব্যাপার। আমি ওর দাদা হয়ে ওর এই অগোছালো জীবনটাকে একবার গুছিয়ে দেওয়ার ট্রাই পর্যন্ত করবো না, এটা হয়? বিশ্বাস করো, এই অবিশ্বাস্য কাজটা করার না সাহস আমার হতো না যদি না শ্যামলী থাকতো। শ্যামলী ওর ভিতরের অদ্ভুত একটা মানসিক শক্তি দিয়ে আমাদেরকে মোটিভেট করেছে। এখানে প্রেম, বিয়ে, ডিভোর্স, নাথিং ম্যাটার্স। আমরা চেষ্টা করে দেখতে চাই মামুনি, একটা ইম্পসিবল মিশনের দিকে এই দুটো মানুষ এখন ছুটবে। এটা রোয়ের লাইফের ব্যাপার মামুনি, আই হ্যাভ টু।